नमस्कार प्रिय ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। মধুরামুখ রংপুর পয়েন্টে বসল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। সুনাই স্থাপন করা হয় বাজপেয়ীর মূর্তি। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূতল ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। এবারে বিস্তারিত সংবাদ। মধুরামুখ পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 13 ফুটের ব্রোঞ্জের মূর্তি বসল। শুক্রবার এই মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মন্ত্রী নীতিন গাডকারি। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস প্রমুখ। 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি এই ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করেন। এ উপলক্ষে রংপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক জনসভা। জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি বলেন, প্রয়াত বাজপেয়ী দেশকে শক্তিশালী করে তুলেছেন, গোটা দেশকে একই সূত্রে বেঁধেছেন তিনি। এছাড়া গ্রামের চিত্র পাল্টে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। গ্রামের প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্প করে রাস্তাঘাট তৈরি করেছেন, আজ সেগুলো উদাহরণ হয়ে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, ভারতরত্ন প্রয়াত বাজপেয়ী তার পুরো জীবন কৃষক ও দরিদ্র মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। এছাড়া তার বক্তৃতা দক্ষতা সবাই সংসদে মুগ্ধ করে রেখেছিল। তার মায়াময়ী মনোভাব সবার কাছে প্রিয় ছিল। সবাই একথাও বলেন, আমরা অটলজিকে বলতে পারি না, তার প্রতি আমরা অনেক ঋণী। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রয়াত প্রধানমন্ত্রীর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, করিডোর করে সৌরাষ্ট্রের সঙ্গে শিলচরের সঙ্গে সংযুক্ত করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী। সেদেশে দরিদ্র মানুষের জন্য কাজও করেছিলেন তিনি। শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর ব্রোঞ্জের মূর্তিটি জনসাধারণ এবং তার অগণিত ভক্তদের অবদান নিয়ে নির্মিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী, পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সংবিধান সভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির নিত্যভূষণ দে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশত প্রমুখ। অসংখ্য ধন্যবাদ মাননীয় নীতিন। আমাদের এই স্ক্রিনে कि आज मैं राष्ट्रीय महामार्ग का मंत्री हूं, पर जब अटल बिहारी वाजपेयी देश के प्रधानमंत्री थे तब मैं महाराष्ट्र में मंत्री था। 32 साल की मेरी उम्र थी और उस समय मुझे, आप कभी मुंबई आएंगे तो मुंबई में समुद्र में एक मैंने वर्ली बांद्रा सी लिंक करके एक प्रोजेक्ट बनाया। मुंबई में 55 उड्डान पुल बनाए थे और मुंबई और पुणे के बीच में मैंने देश का पहला एक्सप्रेस हाईवे बनाया था। ये सब कार्य देखकर अटल जी ने मुझे दिल्ली बुलाया और उन्होंने मुझे 2 काम दिए थे। पहला काम ये दिया था कि तुमने जैसे महाराष्ट्र में अच्छे रास्ते बने वैसे अच्छे रास्ते देश में बनने चाहिए, और इसीलिए उन्होंने मुझे राष्ट्रीय महामार्ग के लिए किस प्रकार से बनाना एक रिपोर्ट देने के लिए कहा था, और ग्रामीण हिंदुस्तान को जोड़ने के लिए, हर गांव को जोड़ने के लिए उन्होंने रोड बनाने के बारे में की जिम्मेदारी मुझे दी थी। ये दोनों काम मुझे करने का सौभाग्य मिला और मुझे खुशी है कि देश के इतिहास में 6.5 लाख गांवों में से 3,80,000 गांवों को मजबूत रोड से बनाने का काम हिंदुस्तान के इतिहास में किसी नेता ने किया है तो उसका नाम अटल बिहारी वाजपेयी है। खुशी है कि बहुत कार्य NHAI के द्वारा तो काफी काम हुआ है। सबसे पहले मैं क्षमा मांगता हूं, अध्यक्ष जी ने भी कहा ये बालचेरा टू हरनगंगा, ये हरन क्या है, हरन गंजाव, ये रास्ता भी बहुत देर चला था। NHAI DCL के हाथ में लिया गया, 20% काम हुआ है
और मार्च 2022 को सोनवाल जी के उपस्थिति में इसके उद्घाटन करने के लिए मैं जरूर आऊंगा। हरगंजा टू जटिंगा और जटिंगा टू माहू, अब ये भी रास्ते में बहुत अड़चने आई है। मुझे समझाया, मैंने अभी अधिकारियों को बुलाकर बातचीत भी की है। ये जमीनें ऐसी है कि वहाँ काम करने में काफ़ी अड़चने आई थी। इसका डीपीआर जनवरी के पहले फाइनल होगा। अल्टरनेटिव अलाइनमेंट के बारे में भी विचार आया था, क्योंकि वहाँ काफ़ी तकलीफें हुई टेक्निकली। पर मैं आपको बताना चाहता हूँ कि जनवरी के पहले इसका निर्णय हो जाएगा और मार्च में ये रोड का काम शुरू हो जाएगा। ये वचन मैं आपको देता हूँ और ये खत्म कर देंगे। नरेंद्र मोदी जी की आशीर्वाद से, सहयोग से और हमारे नितिन गडकरी जी का मजबूत कदम से आज हमारे लिए नई नई योजना, नई नई स्कीम आज नॉर्थ ईस्ट में लागू हो रहा है। और आज 27 प्रोजेक्ट आज उन्होंने असम की जनता के लिए आज उपहार दिया है, जिसकी कीमत 2366 करोड़। ये बहुत बड़ा रकम है और मुझे लगता है कि अगले दिनों में गडकरी जी और भी बहुत कुछ करने का दिल चाहते हैं उनकी। और उन्होंने मुझे कहा, मैंने आते ही गडकरी जी को कहा कि आपने ब्रह्मपुत्र में, आपने खास करके जुगी गुफा में एक 3000 करोड़ का मल्टी मॉडल लॉजिस्टिक पार्क एक्सपोर्ट इंपोर्ट के लिए आपने वहां शुरू किया है। उसी हिसाब से बराक नदी में भी मल्टी मॉडल लॉजिस्टिक पार्क यहां भी प्रतिष्ठा किया जाए। यह विशेष रूप से मेरा आग्रह है, क्योंकि बराक नदी को आपने ही ड्रेजिंग किया है और बराक नदी को आज ऐसा एक नदी के रूप से खड़ा किया गया है। आज बराक नदी होकर हम बे ऑफ बंगाल होकर आज दुनिया के किसी भी स्थान पर अपने उत्पादित सामग्री को हम भेज सकते हैं और हमारे किसान उस बाजार में भी अपना दखल को ले सकता है। সোনাইও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন করা হয়। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী 57তম জন্মদিনে শুক্রবার সন্ধ্যা রাতে সোনাই বাজার পয়েন্টে মুক্তাঙ্গন প্রাঙ্গণে তার প্রতিমূর্তি উন্মোচন করলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। প্রতিমূর্তি উন্মোচন করে সোনাই মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, যারা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও তার দলকে নিয়ে অবহেলা করেছিলেন, আজ সেই দল দেশের সর্ববৃহৎ শক্তিশালী স্থানে রয়েছে। বর্তমানে দেশকে নেতৃত্ব দেওয়া সহ দেশের কোনায় কোনায় দলের কর্মকর্তারা রয়েছেন। উপাধ্যক্ষ তার বক্তব্যে আরও বলেন, যারা প্রথমে বিজেপি নগণ্য সাংসদ নিয়ে যখন কিছু দলের নেতারা হেসেছিলেন, আজ ওই দলগুলোকে নিয়ে সমগ্র দেশ হাসছে। বিবেকানন্দ ক্লাবের সভাপতি নবেন্দু বিকাশ দাসের পৌরোহিত্য অনুষ্ঠানে উপাধ্যক্ষ আমিনুল হক বলেন, অটল বিহারী বাজপেয়ীর বলে আমলে গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য PMGY প্রকল্প চালু হয়। দেশের গ্রামীণ এলাকাগুলো উন্নয়নের দিকে এগিয়ে আনতে প্রাক্তন প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বজন সেন, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, প্রবীণ নাগরিক রুক্মিণী নাথ, সোনাই পৌরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন, মণিলাল ধর, অতুল শুক্লবৈদ্য, নীরমোহন দাস, চাঞ্চলা নুনিয়া, বক্তার হোসেন বল্লস্কর, বাবাতন সিংহ, ওয়ার্ড কমিশনার আজাদ হোসেন লস্কর, সাজ্জাদ হোসেন মজুমদার, বিজেপি সোনাই বিস্তারক অশোক প্রকাশত, মহিলা মোর্চার পম্পি নাথ, অশোক গোয়ালা প্রমুখ। সভাপতি নরেন্দ্র বিকাশ দাস মহাশয়কে মিষ্টি করিয়েছেন, বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একে একে সবাই একে গ্রহণ করছেন। এটার কাছ থেকে আমরা আজ অনেক রসিকতাও দেখতে ছিল, এরা অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে হেসেছিল। যে অটল বিহারী বাজপেয়ীকে বলেছিল, অটল বিহারী বাজপেয়ী সাহেব আপনার দলের মাত্র 2 জন সাংসদ আছেন। তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন সংসদে, अच्छा आज तुम लोग हंस लो, एक दिन तुम लोग को लेके दुनिया हंसेगा। अभी दुनिया हंसता है, जो उस दिन में जो लोग हंसता है, आज वो लोग को लेके दुनिया हंसता है। आज के अटल बिहारी वाजपेयी भारतीय जनता पार्टी दिल्ली के सरकार আছে, দিশপুরে সরকার আছে, আর ভারতবর্ষে 22টা রাজ্যের সরকার আছে। এই উত্তর পূর্বাঞ্চলে প্রত্যেকটা রাজ্যে
ভারতবর্ষে বিজেপি সরকার আছে। এখন ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে একটা দল যে 13 কোটি যে সদস্য সংখ্যা আছে, ওইটা দল হয়েছে ভারতীয় জনতা পার্টি। এখন ভারতীয় জনতা পার্টির সাংসদকে দিয়ে আর কেউ হাসে না, সমস্ত বিশ্ব যখন যারা হাসেছিল এখন তাদেরকে নিয়ে হাসছে। আজকে যারা ওই সময় সংসদে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে ক্রিটিসিজম করেছিল, আজকে সমস্ত ভারতবর্ষ সমস্ত বিশ্ব এদেরকে ক্রিটিসিজম করতেছে। এই হয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে বন্ধুগণ, আজকে আমরা বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ী একজন মহান ব্যক্তি ছিলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শুক্রবার শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে 18তম সমাবর্তনে অংশ নেন। এ উপলক্ষে 2019 এবং 2020 সালের পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা প্রার্থীদের 2020 সালের জন্য নির্দিষ্ট স্কিমের ডিগ্রি প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্ঞান শক্তি বলে অভিহিত করেন এবং স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের শক্তিটিকে যোগ্য সম্পদে রূপান্তর করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ছিল ভারতকে $1 ট্রিলিয়ন অর্থনীতিযুক্ত রাষ্ট্রতে পরিণত করা। এই দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করতে মেধাবী শিক্ষার্থী তাদের জ্ঞানকে অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি স্বীকৃতি শক্তি হিসেবে ব্যবহার করতে হবে বলে তিনি আহ্বান করেন। Related to services in education, health sector, and everywhere we need lot of reforms. And exactly the education is the purpose by which it is going to create a more responsibility and more capability in you, and where the society and the country is expecting lot of positivity from you. I am just telling you, because I am also Minister for MSME, Micro Small Scale Industries. In our GDP, the 30% of the contribution is from MSME. Now with your knowledge and power you can take the initiative and you can make a lot of successful projects. This is exactly the country is expecting from you. You need to find out where is the employment. You have to take the initiative in it. And that is the reason that you need to think about agriculture. Once upon a time, before 47, 85% of the population belongs to rural area. But now there is 30% migration. And this migration is only because of we don't have good roads in our village area. We don't have reasonable good price for the agriculture products. We don't have the processing industries. We don't have good infrastructure. And that is the reason that people migrated from the rural area to urban area. Now I will request you that our agriculture, rural, tribal area and 115 aspirant districts are socially, economically, educationally backward. কোভিড প্রটোকল মেনে যথাযোগ্য মর্যাদায় আনন্দ উল্লাসের সঙ্গে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন পালিত হল বৃহত্তর পাতাকান্দি এলাকায়। অসম মিজোরাম সীমান্তের খ্রিস্টীয় ধর্মাবলম্বীর এলাকায় বিভিন্ন গির্জাসহ খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষের বাড়িতে জ্বলে ওঠে আলোর সজ্জা। শুক্রবার বড়দিন উপলক্ষে সকাল থেকে প্রতিটি গির্জায় ফাদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাবেত প্রার্থনা সহ বাইবেল পাঠ। তারপর শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। As usual, we the members of Mapunda Baptist Church are also observing the Christmas program of 2020. Christmas is the observation of the birthday of
our Lord Savior Jesus Christ. As it is written in Gospel of Luke chapter 2 verse 11. যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঢেউ উঠল গ্রামেও। শুক্রবার ছোট দুধপাতির গ্রামের কাঁঠালওয়ালা বাজারে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ গড়ে তুলে পড়ুয়ারা দাবি জানায় সরকারের যাত্রী ভাড়া সংক্রান্ত নির্দেশিকা মেনে লকডাউনের আগে নির্ধারিত ভাড়া অটোয় চালাতে হবে। পড়ুয়ারা জানায় লকডাউনের আগে কাঁঠালওয়ালা বাজার থেকে গনিয়ালা ঘাট পর্যন্ত প্রতিজন 10 টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বাড়িয়ে 15 টাকা করা হয়েছে, যার ফলে নিত্যযাত্রী সহ ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জিপি সভাপতি আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয় এদিন। বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলের মানুষের আন্দোলন চলছে। এআইইউডিএফ দল সুপ্রিমো বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো এআইইউডিএফ করিমগঞ্জ জেলা কমিটি। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্যে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছেন করিমগঞ্জ এআইইউডিএফের কর্মকর্তারা। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, আব্দুল হালিম চৌধুরী, AZM ইকবাল খান প্রমুখ। কিছু প্রতিশ্রুতি পাবো, বিগত দিনের যেগুলা প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন সেখানে যেগুলা ফেলিওর হয়েছেন সেটার ক্ষেত্রে ওনারা অত্যন্ত চতুরতার সহিত বেরিয়ে গেছেন। আজকে যে রাস্তাঘাট চিফ মিনিস্টার আসার আগে সেই রাস্তাঘাট টালি দিয়ে রাস্তা রিপেয়ারিং করে তারপরে সবাই আসতে হয়েছে, সেই রাস্তা নিয়ে ওনাদের কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দায়িত্ববোধ নেই, ওনারা পালন করেননি। এবং বরাক উপত্যকায় যে সিন্ডিকেট রাজ চলছে অনেকাংশে এটাও প্রতীয়মান এবং সন্দেহের ঊর্ধ্বে নয় যে সিন্ডিকেটের কালো একটা প্রমাণ মন্ত্রীর নিজের কথাই বেরিয়েছে। মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছেন যে আসামের মহিলাদের কিছু সংখ্যক মানুষে মান ইজ্জত নষ্ট করছে। সরকারের দায়িত্ব এবং বিগত সরকারে কিন্তু ওনারা মাটি বেটি এবং জাতির রক্ষার দায়িত্ব নিয়ে স্লোগান নিয়ে আসামে অধিষ্ঠিত হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন যে ওনারা মায়েদের সম্মান রক্ষা করতে পারেননি, সেই কথাটা ওনার মুখ দিয়ে উনি স্বীকার করে নিয়েছেন। মাটির কথা আজকে মিজোরাম আমাদের মাটি নিয়ে গেছে। হাইলাকান্দির কালাছড়া প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালিত হয়। জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি ইকবাল হোসেন মজুমদারের পৌরোহিত্য সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি মুক্তার হোসেন খান। তিনি বলেন, অটলজির উন্নয়নের দ্বারায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও জোরদারভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, আগামী 2021 নির্বাচনে বরাকে 12টি আসন দখল করবে বিজেপি। আৰু এই ভোট পাই যাতে ভাৰতীয় জনতা পাৰ্টি সন্তুষ্ট হয় যে সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ মানুহ ভাতৃত্বতকৈ গুৰুত্ব দিছে দলটোৱে, যি দলটোৱে দৰিদ্ৰ আৰু বিশেষকৈ মহিলাসকলৰ প্ৰগতিৰ কাৰণে যথেষ্ট কাম কৰিছে, দৰিদ্ৰতা দূৰীকৰণৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে। এই ক্ষেত্ৰত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ৰাজ্যিক কমিটিয়ে এটা সিদ্ধান্ত লৈছে যে কমপক্ষে 7জন সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ মানুহক বিধায়ক বনাই অহা বিধানসভাত আমি আনিম। আমিও মাইনৰিটি মৰ্চাৰ এটা কৈছোঁ যে 7জন বিধায়কৰ বাহিৰে সংখ্যালঘু নোহোৱা প্ৰাৰ্থী 14জনক আমি সংখ্যালঘুৰ ভোটেদি নিৰ্বাচিত কৰিম, যাতে সংখ্যালঘুৰ ভোটটো নাপালে তেওঁ স্বীকাৰ কৰে যে আমি সংখ্যালঘুৰ ভোট দিয়াৰ কাৰণে আমি বিজয় হয়েছি। যেটো আসাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালের BBOC বিভাগের ফুড প্রসেসিং বিষয়ে স্বর্ণপদক পেয়েছেন দলাইয়ের জয়শ্রী পাল। আর জয়শ্রী পালের স্বর্ণপদক লাভ করতে আনন্দিত তার পরিবার, আত্মীয়স্বজন সহ শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার মেয়ের স্বর্ণপদক লাভ করতে খুশি ব্যক্ত করেন তার বাবা দীপক কুমার পাল ও মা রসনা পাল। শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে জয়শ্রী পালকে গামছা ও মালা দিয়ে অভিনন্দন জানান দলাই বিং ইউনিক এনজিও ও বিট্টু আচার্য, শুভশ্রী দাস সহ আরও অনেকেই। আমার তো আরো ইচ্ছে পড়াশোনা করার, তো আমি পড়াশোনা করবো আরো একটা মানে কি জব, তো অবভিয়াসলি একটা গভর্নমেন্ট জব পেতে চাই, কারণ আমার ইচ্ছে আমি একটা গভর্নমেন্ট জব পেয়ে, তো অবভিয়াসলি আমার মানে খুব ইচ্ছে
হচ্ছে যে নিম্ন স্তরে যারা আছে বা যারা মানে অনেক সাহায্য দরকার, ওদেরকে অনেক সাহায্য করব। তো সেটার জন্য আমার নিজের উপার্জন করতে লাগবে, তাই আমি মানে কি আরও ভালো পড়াশোনা করে একটা job করতে চাই। মা শিক্ষক থাকায় পড়াশোনার সুবিধা হয়েছে নাকি? কি মা শিক্ষক থাকায় পড়াশোনার সুবিধা হয়েছে? মা শিক্ষক থাকায় হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো আছে, কেননা আমার মা বেঙ্গলিতে ভালো আর আমি এতটাই বেঙ্গলিটা ভালো না, তার জন্য মার মানে বেঙ্গলির দিকে বা আছে না কোনো একটা কিছু, আমি ইংলিশ জানি না, তো মাকে জিজ্ঞেস করলে সেটা মা আমাকে অনেক ভালো করে বুঝিয়ে দিত, তো তা অবভিয়াসলি হেল্প করেছে আমার। পদক লাভ করছে ইউনিভার্সিটি থেকে, আমি খুব খুশি। আর ওর এই অবদান আমার খুব মানে আনন্দ করে তুলছে, যাতে ও ভবিষ্যতে আরও ভালো হয় এটাই আমি চিন্তা করি, আশাও রাখি। আমরাঘাটে শুরু হলো রঞ্জিত নুনিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আমরাঘাট সুশীল খোলা মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রয়াত রঞ্জিত নুনিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত আমরাঘাট বাই বাই ক্রিকেট দল ও ধর্মী ক্রিকেট দলের মধ্যে জয়ী হয়েছে বাই বাই ক্রিকেট দল। এর আগে শুরুতে টুর্নামেন্টের আয়োজক মন্ডলীর পক্ষ থেকে বিক্রম চক্রবর্তী, রাজু দাস, সায়ন পাল, সন্তম দাস টুর্নামেন্টের নিয়ম নীতি নিয়ে তুলে ধরেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমরাঘাটে বিশিষ্ট নাগরিক মনীষ চন্দ্র পাল ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। এতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আমরাঘাট MK দে কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, দীপক যাদব, দিলীপ নুনিয়া, নিরঞ্জন ধর প্রমুখ। ক্লাবের যারা এখানে রয়েছেন সদস্যরা, বিশেষ করে আমাদের এই এলাকার যুবকদের নিয়ে আমরা আমাদের মধ্যে আমার এক ছোট ভাই স্বর্গীয় রঞ্জিত নুনিয়া, বিগত দিনে উনি আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার অকাল প্রয়াণে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে আমরা খানিক একটু করার জন্য আমরা ওনার স্মৃতি রক্ষার্থে এখানে আমরাঘাট ধর্মিকাল গাঁও পঞ্চায়েত এলাকার যে আমাদের ক্রিকেটের যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা 7 দিবসীয় একটা টুর্নামেন্টের এখানে আয়োজন করেছি। এবং যেভাবে মনুদা বলেছেন, সত্যিকার অর্থে আমাদের এই ক্রিকেটের যে প্রতিযোগিতা সেটা খুব আকর্ষণীয় হতে চলেছে। এবং যেহেতু রঞ্জিত নুনিয়া ক্রিকেট